দৈনিক প্রথম আলো তাদের প্রধান নিউজ করেছে আগামীকালের বাজেট নিয়ে। সংবাদে বলা হচ্ছে, করের চাপ বাড়বে, থাকবে কিছু ছাড়ও। আগামীকাল ঘোষণা করা হবে বাজেট। তাতে ব্যবসায়ীদের জন্য নানা ধরনের কর ছাড় যেমন থাকবে, তেমনি করের চাপও বাড়বে কোথাও কোথাও। বাজেটে কি কি থাকছে আর ব্যবসায়ীদের জন্য কি কি সুবিধা অসুবিধা থাকছে সে তথ্য উল্লেখ করা হচ্ছে বাজেটে। বলা হচ্ছে, ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা বাড়তে পারে, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক হতে পারে, বছর জুড়ে রিটার্ন দেওয়ার সুযোগ থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য কি কি থাকছে সে তথ্য বলা হচ্ছে, কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমবে, খুচরা বিক্রেতাদের উপর অগ্রিম কর বসতে পারে, নারী উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য থাকতে পারে কর ছাড়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আমদানি পর্যায়ে শুল্ক কর কমতে পারে, ফিটনেস নবায়নকালে অগ্রিম করও কমবে। দৈনিক প্রথম আলোর আরেকটি সংবাদ, 21 বছর পর অস্ট্রেলিয়া জয়। আরেকটি সংবাদ, ইসলামী ব্যাংক নিয়ে সংসদে যে তর্ক বিতর্ক সেটি নিয়ে। ইসলামী ব্যাংক নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক। বলা হচ্ছে, ইসলামকে ফেরানোর চেষ্টার অভিযোগ বিরোধী দলের, সরকারি দলের অভিযোগ ব্যাংকের টাকা নির্বাচনে ব্যবহৃত হয়েছে। দৈনিক সমকাল তাদের প্রধান নিউজ করেছে পুশিন নিয়ে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে যে পুশিন নিয়ে উত্তেজনা চলছে সেটি নিয়ে তারা নিউজ করেছে। বলা হচ্ছে, পুশিন বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। সম্প্রতি বিজিবি বিএসএফ এর যে বৈঠক সে তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে। বলা হচ্ছে, সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত। 10 দিনে সীমান্তের 36 পয়েন্টে ঠেলে পাঠানো নিয়ে উত্তেজনা। 2025 সালে জেলে পাঠানো হয়েছে 2356 জনকে। দৈনিক সমকালের আরেকটি শিরোনাম আগামীকালের বাজেট নিয়ে। বলা হচ্ছে, কৃষিতে খরচ বাড়ছে, বাজেটে বরাদ্দের হার কমছে। সংবাদে বলা হচ্ছে, কৃষি ভর্তুকি ও প্রণোদনার পরিমাণও স্থির রাখা হয়েছে। ভর্তুকি কমলে বাড়বে খাদ্যের দাম, ভর্তুকি ও বরাদ্দ বাড়ানোর দাবি কৃষিবিদদের। দৈনিক যুগান্ত তাদের প্রধান সংবাদ করেছে পুশিন এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে। বলা হচ্ছে, পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস, বন্দি বিনিময় চুক্তি মানছে না ভারত। সংবাদে বলা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও কার্যত সেটি মানছে না ভারত। দেশটির সরকার মূলত ডিলেট এবং ডিপোর্ট এই পদ্ধতি অনুসরণ করছে। এই পুশিন এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের একটি লাইনও কোট করা হয়েছে। বলা হচ্ছে, পুশিন কোনোভাবে মানা হবে না, কূটনৈতিক ও আন্তর্জাতিক নিয়ম পুরোপুরি অনুসরণ করা হবে। সংবাদে একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিদ সারোয়ারের একটি মন্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, এই বিষয়ে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন, মিয়ানমার সীমান্তের অভিজ্ঞতা ভয়াবহ। দৈনিক যুগান্তর তাদের আরেকটি শিরোনাম করেছে ইসলামী ব্যাংক নিয়ে। গতকাল সংসদে যে ইসলামী ব্যাংক নিয়ে তর্ক বিতর্ক হয়েছে সেটি নিয়ে তারা সংবাদ ছেড়েছে। বলা হচ্ছে, জামায়াতের উদ্দেশ্যে সংসদে অর্থমন্ত্রী, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ। সংবাদে বলা হয়েছে, ইসলামী ব্যাংক ইস্যুতে সংসদ উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ। সংবাদটিতে বলা হয়েছে, ব্যাংকটি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিরোধী দলীয় নেতা। বিএনপির অভিযোগ, নির্বাচনে জামায়াতের পক্ষে এই ব্যাংক থেকে অর্থায়ন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। দৈনিক আমার দেশ তাদের প্রধান সংবাদ করেছে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সারা দেশে 29,000 ভুয়া মুক্তিযোদ্ধা। প্রতিবেদনটিতে তুলে ধরা হচ্ছে কিছু তথ্য। সেখানে বলা হচ্ছে, স্বাধীনতার পর 78,095 মুক্তিযোদ্ধাকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ভুয়া সহ মোট মুক্তিযোদ্ধা 1,98,037 জন। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত শেষ হয়নি। প্রতিবেদনটি আরও বলা হয়েছে, জামুকা প্রতিষ্ঠার পর 6,476 জন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে তারা। স্বাধীনতার পর 8 বার তালিকা প্রণয়ন করা হয়। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, আওয়ামী লীগের আমলে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা। দৈনিক আমাদের দেশের আরেকটি সংবাদ, কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত 93 নারীকে নিয়ে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দেশের কারাগারে 93 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদি রয়েছে। তবে স্বাধীনতার 55 বছর পার হলেও এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসির আদেশ কার্যকর হয়নি। ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে আবেদনও করতে হয়নি। সর্বশেষ রামিসা হত্যাকাণ্ডে স্বপ্না খাতুন নামে এক নারীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আদেশের পরেই ওই নারী আসামিকে কন্ডেম সেলে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান সংবাদ করেছে আগামীকালের বাজেট নিয়ে। আগামীকালের বাজেটে কি কি থাকছে সে তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে। এখানে বলা হচ্ছে, দাম বাড়তে পারে, কাজু বাদাম, সিগারেট, মদ, হিমায়িত মাছ, বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার এবং রড। দাম কমতে পারে ইলেকট্রিক গাড়ি ও বাইক, হার্টের রিং ও চোখের লেন্স, পরিবেশ বান্ধব ব্যাটারি, 1800 সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি, স্বর্ণালঙ্কার, লোশন, ফেস ক্রিম ও ফেস ওয়াশ এবং পোল্ট্রি খাতে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। দৈনিক কালের কণ্ঠর আরেকটি প্রধান সংবাদ, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে। সংবাদে বলা হচ্ছে, বিশ্ব ফুটবলের রূপকথা রচনার পর্ব শুরু কাল। প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে, ক্ষণ গণনার পালা সাঙ্গ করে এসে গেল বহুকাঙ্ক্ষিত সেই মহেন্দ্রক্ষণ। আগামীকাল রাতে পর্দা উঠবে 2026 সালের বিশ্বকাপ ফুটবলের। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান সংবাদ করেছে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা নিয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণা তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। বলা হচ্ছে, 96% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে। গবেষণা তথ্য বলছে, পিআইসিতে একের পর এক অ্যান্টিবায়োটিক ব্যর্থ। চিকিৎসকদের হাতে শেষ অস্ত্র বলতে 2টি অ্যান্টিবায়োটিক। এরিথ্রোমাইসিনের বিরুদ্ধে প্রতিরোধ করছে সব জীবাণুই। সারা দেশের চিত্র অনুসন্ধানের তাগিদ সংশ্লিষ্ট গবেষকদের। দৈনিক আজকের পত্রিকা আরেকটি সংবাদ ছেপেছে বজ্রপাত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। তারা বলছে, বজ্রপাতে বড় ক্ষতির ঝুঁকিতে উড়োজাহাজ। প্রতিবেদন
প্রতিবেদনে বলা হচ্ছে, গত 15 দিনে 3 উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে উড্ডয়ন বন্ধ, মেরামত ব্যয় ও ফ্লাইট বিঘ্নে লোকসান কয়েক লাখ ডলার। দৈনিক কালবেলা তাদের প্রধান সংবাদ করেছে গতকাল সংসদে ইসলামী ব্যাংক নিয়ে যে তর্ক বিতর্ক হয়েছে সেটি নিয়ে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে সংসদে তুমুল বিতর্ক। ব্যাংকটিকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালানোর অভিযোগ সরকারি দলের। জোরপূর্বক দখল করা শেয়ার প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি বিরোধী দলের। প্রতিবেদনে বলা হচ্ছে, সব অনিয়মের তদন্ত চায় সরকারি দল। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতিতে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ইসলামের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। জামায়াত ইসলামী নাকি ব্যাংকের মালিক না, আবার তারা বলছে ইসলামের উপর হাত দেবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামীও ইসলাম নয়, সুতরাং সবকিছুতেই ইসলামের উপর হাত দেবেন না। দৈনিক কালবেলা আরেকটি সংবাদ ছেপেছে আগামীকালের বাজেট নিয়ে। বলা হচ্ছে, মধ্যবিত্তকে চাপে রেখে এনবিআর তুষ্ট করছে ব্যবসায়ীদের। প্রতিবেদনটিতে এবিবি চেয়ারম্যান মাসরুর আরিফিনের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করলে টোটাল আর্থিক অন্তর্ভুক্তি থমকে যাবে। প্রাথমিকভাবে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে এই অর্থের লেনদেন চলে যাবে। 2 বছরে ধাক্কা সামাল দেওয়া গেলে দীর্ঘমেয়াদে লাভ হবে। এক্ষেত্রে প্রতিবেদনটিতে বলা হচ্ছে, করমুক্ত আয়সীমা বাড়লেও কমছে কর রেয়াত। ব্যাংক হিসাব খুলতেও টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন খরচ কমলেও কমছে না মধ্যবিত্তের করের হার। নিরীক্ষা প্রতিবেদন ছাড়াই ও অপারেটরদের পণ্য খালাসের সুবিধা। বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা কয়লা আমদানিতেও পাবেন রেয়াতি সুবিধা। 10 খাতে শুধু ব্যাংক গ্যারান্টি দিয়ে শুল্কমুক্ত সুবিধা পাবেন আমদানিকারকরা।